ইন্টারন্যাশনাল টি-20-তে এক ম্যাচে পাঁচ খান ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড করেছেন তানজিদ তামিম এবং সেই ম্যাচেই 50 করেছেন, নট আউট 55-36 বলে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20-তে তানজিদ তামিম ম্যান অফ দ্য ম্যাচ। তাকে ম্যান অফ দ্য ম্যাচ না দিয়ে যদি 11 রানে 3 উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানকে কিংবা 21 রানে 3 উইকেট নেওয়া রিশাদকে ম্যান অফ দ্য ম্যাচ দেয়া হতো, খুব খারাপ হতো কি তাহলে? না, আমি তানজিদ তামিমের ম্যান অফ দ্য ম্যাচের বিপক্ষে না, তিনি ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভ করেন। কিন্তু বাকি দুইজনের বোলিং সাথে অন্যান্যরা নিশ্চিত করেছেন তৃতীয় টি-20-তে আয়ারল্যান্ড যেন কোনো পাত্তা না পায়, ছোট দলের মতো ম্যাচ হারে এবং বিশ্বকাপের আগে শেষ সিরিজটা বাংলাদেশ জিতে এবং সিরিজ নিশ্চিত করার সাথে সাথে আরো বেশ কিছু বিষয় যেন বাংলাদেশ ঝালিয়ে নিতে পারে। সেই বিষয়গুলো কি কি? বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। প্রথমেই বলি, সেই বিষয়গুলোর অন্যতম হচ্ছে ক্যাপ্টেন লিটন দাস আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হওয়ার আগে বলেছিলেন তিনি এবং তার দল চ্যালেঞ্জের মধ্যে পড়তে চান এবং চ্যালেঞ্জ থেকে কিভাবে বের হয়ে আসতে হয় সেটা যেন তারা এক্সপেরিমেন্ট করতে পারেন। প্রথম ম্যাচে তারা পারেননি, পরের দুই ম্যাচে বিভিন্ন সময় তারা চ্যালেঞ্জে পড়েছেন, বাংলাদেশ দল চ্যালেঞ্জে পড়েছে এবং চ্যালেঞ্জ থেকে তারা ঠিকই উতরে গিয়েছেন। সবচেয়ে বেশি ক্রেডিট পাবে বাংলাদেশের বোলিং ইউনিট, কেননা ব্যাটসম্যানরা কিন্তু খুব ভালো যে করেছেন এটা আপনি বলতে পারবেন না। একই সঙ্গে এক্সপেরিমেন্টের কিছু জায়গা ছিল, যেমন দুটো উদাহরণ দিই লাস্ট ম্যাচ থেকে। পারভেজ ইমন 3 নম্বরে ব্যাট করেছেন। লিটনের বক্তব্য হচ্ছে যে একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, স্পেশালি যারা 1, 2, 3, 4 এই জায়গাগুলোতে ব্যাট করেন, সবসময় এক জায়গাতে ব্যাট করলে ওই হ্যাবিচুয়েট হয়ে যায়। অন্য জায়গায় যদি প্রয়োজনে তাকে নামানো হয় অনেক সময় তিনি কমফোর্টেবল ফিল করেন না। সাইফের উদাহরণ এসেছে। আরেকটা ব্যাপার আমি অনেকবার বলেছি যে বাংলাদেশের টপ অর্ডারে একদম পারভেজ ইমন, তানজিদ তামিম যদি ওপেন করে ফেলেন 8 পর্যন্ত আর কোনো লেফটই নাই। সো পারভেজ ইমনকে যে 4 নম্বরে একটা ম্যাচ খেলানো হলো, তিনি মোটামুটি ভালোই অ্যাডপ্ট করলেন, এটা একটা অপশন, খেলাতেই হবে তাকে 4-এ তাই না। কিন্তু যদি দরকার হয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য সাইফকে ওপেন করে তাকে যেন ফ্লেক্সিবল একটা রোলে 3 বা 4-এ খেলানো যায়, সেটা এক্সপেরিমেন্ট করা ভালো হয়েছে কাজটা। মুস্তাফিজ নরমালি লাস্ট ওভার করেন বা পেনাল্টিমেট ওভার করেন, লাস্ট ওভার কিন্তু এই ম্যাচে মুস্তাফিজ করেন নাই। 1 ওভার তার বাকি ছিল, সাইফকে বল দেওয়া হয়েছে, সাইফুদ্দিন, ওই যে তাকে রেডি রাখা, গেম টাইম দেওয়া। সো এভাবে বিভিন্ন সময়েই বাংলাদেশের এই ক্যাপ্টেন লিটন দাস তার প্লেয়ারদেরকে বাজিয়ে দেখার চেষ্টা করেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ দিয়েছেন। কখনো শেখ মাহিদি আফসোস করে ইন্টারভিউতে বা প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে কেন তিনি ভালো পারফর্ম করার পরও দলে থাকেন না বা বেস্ট ইলেভেনে থাকেন না, তিনি জানেন না, ক্যাপ্টেন ভালো উত্তর দিতে পারবেন। সো বিষয়টা হচ্ছে কি যে পারফর্ম করেও এই দল থেকে আপনি বেস্ট ইলেভেন থেকে বাদ দিতে পারেন বা বাদ পড়তে পারেন, লিটন সেটা এনশিওর করতে চান এবং একই সঙ্গে প্লেয়ারদের মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সেটা তিনি বাড়িয়ে দিতে চান। এটা টিমের জন্য একদিক থেকে ভালো, কিন্তু একই সঙ্গে টিমটা তো বাংলাদেশ, বেশি রিসাফল করলে এবং পারফর্মার ক্রিকেটারকে যদি পারফরমেন্স করার পরেও এক ম্যাচ ড্রপ দেওয়া হয়, স্বাভাবিকভাবেই বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার সেটা নিতে পারে না। সো এনিওয়াইজ, যে ধরনের এক্সপেরিমেন্ট এক্সপেক্টেড ছিল সেরকম এক্সপেরিমেন্ট না হলেও, দু একটা নতুন মুখ দেখার যে সম্ভাবনা ছিল সেটা না হলেও, বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি হিসাবে একেবারে খারাপ প্রস্তুতি নেয়নি, মোটামুটি একটা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে মিডল অর্ডারের যে টানা পড়েন, মিডল অর্ডারের যে রান না পাওয়া, মাইদুল অঙ্কন কোনো ম্যাচ পাননি, লিটন তাকে আনলাকি বলছেন। জাকের আলী সেই পুরনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন, সেম গোস টু নুরুল হাসান সোহান, এবং এক ম্যাচে মানে 2 ম্যাচ বাদ যাওয়ার পর আরেক ম্যাচে ফেরা শামীম পাটোয়ারি। এই যে মিডল অর্ডারের 4 জন ক্রিকেটার, 3 জন ডানহাতি, তার মধ্যে 3 জন মানে উইকেট কিপার, 4 জনের মধ্যে 3 জনই উইকেট কিপার ব্যাটসম্যান, এর সঙ্গে শামীম পাটোয়ারি, তাদের আসলে ফর্ম পারফরমেন্সটা এই আয়ারল্যান্ড সিরিজে খুব বেশি ঝালানো হলো না। অর্থাৎ মিডল অর্ডার কেমন করতে পারে, তাদের অফ ফর্ম থেকে বের হতে পারে, এটা কিন্তু আমরা দেখলাম না, ক্যাপ্টেনও দেখলো না, টিম ম্যানেজমেন্টও দেখলো না। আশা করব এই মিডল অর্ডারে যারা আছেন তারা বিপিএল এ রানে ফিরবেন, কেননা এই যে দলটা খেললো এর সঙ্গে হয়তো সর্বোচ্চ 2 জন বাইরে থেকে অ্যাড হবে, সর্বোচ্চ 2 জন বাদ পড়বে। মোটামুটি আপনি ধরে নেন বিপিএল এ কোনো ইন্ডিভিজুয়াল ক্রিকেটার যদি মোর দেন এক্সট্রা অর্ডিনারি কিছু না করে, তাহলে বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়াটা কঠিন। এবং এই যে দলটা ঘুরে ফিরে খেলছে, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন এখান থেকেই বিশ্বকাপের দলটা গঠন হবে মিডল অর্ডারে
সবচেয়ে বেশি বদল, কিংবা মিডল অর্ডারে যারা খেলছেন তাদের নিয়ে বোধহয় বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি কাটাছেড়া হবে। বিপিএল এ তারা আসলে সব কেমন পারফরমেন্স করছে ন্যাশনাল টিমের সম্ভাব্য বিশ্বকাপের বেস্ট 15 ক্রিকেটাররা, সেটা তো নজর থাকবেই। মিডল অর্ডারে যারা সম্ভাব্য তারাই অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করছেন, কোন ডাউনে পারফর্ম করছেন, কতটুকু ইম্প্যাক্ট রাখছেন, এই ব্যাপারগুলো আমার মনে হয় সবচেয়ে বেশি নজরে রাখবে টিম ম্যানেজমেন্ট। লাস্টলি লিটন দাস বলেছেন যে এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজটা হলো, এখানকার ফিল্ডিংয়ে ক্যাপ্টেন নিজে খুব মুগ্ধ এবং খুবই ইমপ্রেসড। লিটন এটাও বলেছেন যে আমরা নর্মালি এত ভালো ফিল্ডিং করি না, কিন্তু এই সিরিজটাতে আমরা খুব দুর্দান্ত ফিল্ডিং করেছি। সো এক্সপেক্ট করব এই দুর্দান্ত ফিল্ডিংয়ের ধারাটা অব্যাহত থাকুক, এবং বিপিএলে আমাদের প্লেয়াররা যারা বিশ্বকাপে সম্ভাব্য আছেন তারা প্লিজ ইনজুরিতে পড়বেন না, কারণ ইনজুরি এমন একটা জিনিস পুরো টিমের ব্যালেন্সটা নষ্ট করে দেয়। তো হোপফুলি এই প্লেয়াররা সবাই বিপিএলে ভালো পারফর্ম করবে এবং বিশ্বকাপের জন্য একটা শক্তিশালী স্কোয়াড আমরা এই বিপিএল থেকেই পেয়ে যাব।